মহামারী আকারে ছড়িয়ে যাবে। এরকম অন্যতম হচ্ছে মাদক, অবৈধ অস্ত্র। এই ব্যাপারে আপনারা আপনাদের যারা পুলিশ প্রশাসনে যারা আছে তাদেরকে আশ্বস্ত করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন সকলে। আপনাদেরকে আমি আরেকটি জিনিস বলতে চাই যে তরুণ তারা আবেগ দিয়ে এই বিজয়কে অর্জন করেছে। তরুণদের মনে রাখতে হবে যে আবেগ এবং প্রজ্ঞা দুইটার সমন্বয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগকে বেশি প্রাধান্য না দিই, প্রজ্ঞাকে প্রাধান্য দিই। আমি একটি জিনিস আপনাদেরকে বলতে চাই, আফ্রিকা মহাদেশের একটি সবচেয়ে বড় দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গো। এই কঙ্গো যখন 1960 সালের দিকে বেলজিয়াম থেকে বেলজিয়াম থেকে তারা স্বাধীন হয়ে যায়, তখন কঙ্গোর সর্বোচ্চ শিক্ষিত যে লোকটা ছিল সে বেলজিয়ান সেনাবাহিনীর একজন ক্লার্ক, 5ম শ্রেণী পাস। তো বেলজিয়ান সেনাবাহিনী জানতো যে এই মুহূর্তে যদি আমরা কঙ্গোকে স্বাধীন করে দেই তাহলে আরো 100 বছর কঙ্গো থেকে আমরা আমাদের আয়ত্তে রাখতে পারবো। কারণ ওই ক্লার্ক পরবর্তীতে বেলজিয়ান সেনাবাহিনীর সেই ক্লার্ক পরবর্তীতে দেশের প্রেসিডেন্ট হয়ে যায়। প্রেসিডেন্ট হওয়ার পরে এখন দেখেন এখনো সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন চলছে এবং সেখান থেকে যত সম্পদ আছে এই সম্পদ উত্তোলন করা হচ্ছে এবং আরো 100 বছর উত্তোলন করবো, এটা শেষ হবে। তো আপনারা এটা মনে রাখবেন, আমরা যে আবেগকে বেশি প্রাধান্য না দিই, প্রজ্ঞাকে যাতে প্রাধান্য দিই। আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা সবাই বাঙালি, বাংলাদেশি। এখানে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো অন্য কোনো সম্প্রদায় নাই, কোনো ধনী গরিব না, কোনো ভেদাভেদ নেই। এই বাংলাদেশে যারা নাগরিক সকলের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কোনো সংখ্যালঘু সম্প্রদায় বলতে আমি কিছু চিনি না। এখানে সবাই বাংলাদেশের নাগরিক, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। মক্কা বিজয়ের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন আপনাদেরকে? প্রতিহিংসা না করে সবাইকে নিয়ে তিনি মক্কা পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করেছিলেন। ঠিক একইভাবে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষার কাজে ছাত্ররা যে কাজ করছে এটা অকল্পনীয়। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছেন এবং এটা আপনারা বজায় রাখবেন। এছাড়া সবারই কনসার্ন, আপনারা কনসার্ন অস্ত্র উদ্ধার, এটা নিয়ে আমি কিছু বলবো না। এটা আপনারাই জানেন এই অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। কারণ ব্যারেল থেকে যখন বুলেট বের হবে এটা শত্রুকে আর মৃত্যুর কাউকে চিনবে না। অতএব আপনারা সতর্ক থাকবেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে অস্ত্রগুলা পাবলিকের হাতে আছে এই অস্ত্রগুলা প্রতিটা চেম্বারে গুলি আছে। এটা আমরা দেখেছি চেম্বারে গুলি, ট্রিগার প্রেস করলে গুলি বের হয়ে যাবে। অতএব এটা সাবধানে হ্যান্ডেল করতে হবে। গতকালকে আমাদের একটা ইউনিট অস্ত্র উদ্ধারের সময় একটা দুর্ঘটনা ঘটেছে। চেম্বারে গুলি ছিল, তো যখন তারা এটা উদ্ধার করতে গিয়েছিল অ্যাক্সিডেন্টাল ফায়ার হয়ে গিয়েছে, তখন কিন্তু ক্ষতি হবে। অতএব অস্ত্র হ্যান্ডেলিং এর সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের সেই প্রশিক্ষণটা নাই, এটা আপনারা নিশ্চিত করবেন। আর অস্ত্র উদ্ধারের ব্যাপারে তানভীর যে কথাটা বললেন, বিভিন্ন নেতৃত্ব যে কথাগুলো বললেন, এটা আপনারা অক্ষরে পালন করবেন। নিরাপত্তার জন্য কমিটি করার কথা বলা হয়েছে। আপনারা পুরো গ্রাম তো জেগে থাকতে পারবেন না, আপনারা হয়তো ভাগ করে যে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা, রাত 10টা থেকে রাত 2টা থেকে 5 ভাগ করে যদি আপনারা নিরাপত্তা নিশ্চিত করেন তাহলে কিছু লোক রেস্ট করতে পারবে, কিছু লোক ডিউটি করতে পারবে। সেটা আপনারা মেনে চলতে পারবেন। আপনারা কোনো ধরনের উস্কানিতে পা দিবেন না, কোনো ধরনের প্ররোচনায় পা দিবেন না। আপনাদের এই ছাত্র জনতা যে বিজয় অর্জন করেছে এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমি আজকেও বিভিন্ন ইন্টারন্যাশনাল যে নিউজ পেপারগুলো আছে সেগুলো আমি দেখছি কিভাবে এটাকে ফ্যাব্রিকেটেড করা হচ্ছে, একটা ভুল চিত্র আঁকা হচ্ছে। তো আপনারা কোনো ধরনের প্ররোচনায় পা দিবেন না। আছে জয়াগে জি, এখানে আপনারা কেউ কিছু করবেন না, তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রতিহিংসার বশবর্তী হয়ে কিছু করবেন না। আপনারা জানেন যে নেলসন ম্যান্ডেলা তিনি 27 বছর জেলে ছিলেন, ঠিক না? ওনাকে যে জেল দিয়েছিল যে প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে উইলিয়াম সি ক্লার্ক। তো নেলসন ম্যান্ডেলা যখন জেল থেকে ছাড়া পান প্রেসিডেন্ট হওয়ার পরে ওনার ভাইস প্রেসিডেন্টকে ছেড়ে বলতে পারবেন এই উইলিয়াম সি ক্লার্কই ছিল ওনার ভাইস প্রেসিডেন্ট। প্রতিহিংসা না করার, দেশকে পুনর্গঠনের যে একটা
উদাহরণ এটা থেকে আমরা দেখতে পারি যে উনি সর্বপ্রথম উইলিয়াম সি ক্লার্ককে উনি ওনার ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। আপনাদেরকে কিছু বিষয়ে মনে রাখতে হবে, জনগণের আবেগ যাতে অন্যদিকে পরিচালিত না হয়। সেটা হচ্ছে দ্রব্যমূল্য আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এখানে লোকাল প্রোডাকশন যেটা আছে সেটা যাতে ভালোভাবে দালালের হাতে না পড়ে সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে যেতে পারে, যাতে দ্রব্যমূল্য কম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যানবাহন, বাস, এছাড়া পণ্য পরিবহনের জন্য যেসব গাড়ি, এইসব গাড়িতে যদি কোনো চাঁদাবাজি না হয়, চাঁদাবাজি হলে পণ্যের দাম বেড়ে যাবে, বাসের ভাড়া বেড়ে যাবে, জনগণ অতিষ্ঠ হয়ে উঠবে, বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজি হবে, টাকা মালিক সমিতি, শ্রমিক সমিতি, এগুলো যাতে না হয়, এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের স্বর্ণের দোকান পাহারা দিয়ে রাখতে হবে। যদিও এটা আমাদের একটা সম্প্রদায় স্বর্ণের ব্যবসাটা করে, তারপরেও এই স্বর্ণের দোকান পাহারা দিয়ে রাখতে হবে। এটা দেশের সম্পদ, এটা লুট হবে, লুটে দেশের বাইরে চলে যাবে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। চাঁদাবাজিকে প্রতিহত করতে হবে। কোনো লোক, আপনারা যারা ছাত্র জনতা আছেন তাদের নাম ব্যবহার করে যদি চাঁদাবাজি করতে না পারে সেটাই খেয়াল রাখবেন। যেখানে সরকারি যে নির্ধারিত কর অথবা যে খাজনা সেগুলো আপনারা দিবেন, অতিরিক্ত কোনো চাঁদা দেওয়া যাবে না। এরকম যদি কোনো ঘটনা ঘটে আপনারা জেলা প্রশাসক মহোদয়, ইউনো মহোদয় আমাদেরকে অবহিত করবেন। এবং আজকে ছাত্ররা যেভাবে দেশ পুনর্গঠন করছে, আমি সারা রাস্তায় দেখেছি, ঠিক একইভাবে এই চাঁদাবাজকে প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। একটা বিষয় আমি গতকালকে দেখেছি, আমি কতটুকু সত্যি মিথ্যা সেটা জানি না। একজন আলেম, উনি দেশ থেকে হিজরত করেছিলেন, উনি বলেছেন যে দেশে সেকুলার রাষ্ট্র হোক অথবা ইসলামী রাষ্ট্র হোক, যে কোনো একটা সরকার ব্যবস্থা খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হওয়া দরকার। কারণ এখন পর্যন্ত 5 তারিখের পরে দেশে এখন পর্যন্ত কোনো কার্যকর কোনো সরকার নেই। এটা আমাদের সকলের স্বার্থে এটা গঠন করা জরুরি এবং আমাদেরকে দল মত নির্বিশেষে যে সরকার গঠিত হবে সেই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। নাহলে অনেক রকম ষড়যন্ত্র হবে, যে ষড়যন্ত্রে আমরা অনেক কিছু হারাবো। আবার আমাদের প্রবাসী যারা আছে তারা হয়তো বিভিন্ন ধরনের প্ররোচনায় দেশে টাকা পাঠানো বন্ধ অথবা বিকল্প পদ্ধতিতে টাকা পাঠাচ্ছিলেন। আমি তাদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো তারা যাতে সরকারি যে চ্যানেল সেই চ্যানেলে টাকাটা পাঠান। কারণ যদি বিকল্প পদ্ধতিতে টাকা পাঠান, যারা এতদিন বিভিন্ন পর্যায়ে ছিলেন, আপনারা দেখেছেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তা, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। আপনাদের একজন চাকরির লোক কিন্তু 400 কোটি টাকার মালিক হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, 40,000 ঠিক আছে, তাহলে আরেকটা 50 শুরু করা যাবে নাকি? তো এই টাকাগুলো যাদের কাছে আছে, যদি আপনারা হুন্ডি করেন, এই টাকাগুলো দেশের বাইরে চলে যাবে। যদি হুন্ডির মাধ্যমে প্রবাসীরা টাকা পাঠায়, তাহলে এই যে 40,000 কোটি টাকা নিয়ে বসে আছে, সেই টাকাটা হুন্ডির মাধ্যমে দুবাইতে নিয়ে যাবে। সরকারি চ্যানেলে আসতে হবে, দেশকে পুনর্গঠনের জন্য এই টাকাটা সরকারি চ্যানেলে আসতে হবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি মাদক তো একটা সামাজিক ব্যাধি। আমি আপনাদেরকে একটু বলতে চাই যে পৃথিবীতে যত অপরাধ হয়, অপরাধের মূল হচ্ছে মাদক। মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য অস্ত্র লাগে, এই অস্ত্র দিয়ে আবার খুন খারাপি হয়। আবার একজন মাদক ব্যবসা করে তাকে প্রতিহত করার জন্য আরেকজন মাদক ব্যবসায় নিয়োজিত হয়। অতএব পৃথিবীতে যত অপরাধ আছে সব অপরাধের মূল হচ্ছে মাদক। মাদককে আপনারা প্রতিহত করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। যারা মসজিদের ইমাম আছেন এবং জুম্মার নামাজে খুতবার সময় বলবেন। কোনো ধরনের জরুরি অবস্থা, মানে কোথাও আক্রমণ হচ্ছে, সেক্ষেত্রে মসজিদের ইমাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যে কমিটিগুলো করবেন সেই কমিটিতে আপনার আদর্শবান লোকদেরকে নিয়োগ দিবেন, যারা জনগণের স্বার্থে কাজ করবে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে কাজ করবে, নিজের নিজ স্বার্থে কাজ করবে না। এবং রং বদলানো কোনো লোক আপনাদের এইখানে যাতে না থাকে।
জি রাইট জি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত লেফটেন্যান্ট